ইতিহাসের পাতায় প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই। আমি নন্দলাল মণ্ডল। আমরা বিহার স্টেটের প্রিপারেশন নিচ্ছি এবং স্টেটের যে 24 সালের পরীক্ষা সেটা খুব শীঘ্রই হতে চলেছে। তার মধ্যে জেনারেল পেপার যেটা রয়েছে 50 মার্কের, তার মধ্যে আর্ট অফ টিচিং বলে একটা সেগমেন্ট রয়েছে, যেখান থেকে টোটাল 30 মার্ক আসবে। 50-এর মধ্যে 30 আর বাকি জিকে জিএস 20। তো এই আর্ট অফ টিচিং এর টোটাল কটা পয়েন্ট রয়েছে? মোটামুটি আমরা 12টা পয়েন্ট দেখেছি, যে 12টা পয়েন্ট রয়েছে সিলেবাস অনুযায়ী স্টেটের। তো সেই স্টেটের এভলিউশনটা আমরা আজকে পড়ব। এইটা কিন্তু 9 নম্বর পয়েন্টে মেনশন রয়েছে এবং এই আর্ট অফ টিচিংটা কিন্তু পেপার 1 এবং পেপার 2-র ক্ষেত্রে একই, মানে 9, 10, 11, 12-এর সবার ক্ষেত্রেই কিন্তু এই একই সিলেবাস, একই এক্সাম প্যাটার্ন হবে। ঠিক আছে, বোঝা গেল? তো যারা অনেকেই রিকোয়েস্ট করেছিল সেই জন্য করাচ্ছি, এবং যদি রেসপন্স ভালো হয় তাহলে নিশ্চয়ই করাবো, এবং যারা স্টেট দিচ্ছে তাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করতে পারো। আর ইতিহাসের পাতায় যারা প্রথম এসছো তাদের জন্য আমার একটা ব্রিফ ইন্ট্রোডাকশন রইল। আমার নাম নন্দলাল মণ্ডল এবং এটা আমার ইমেল অ্যাড্রেস। চাইলে কোনো দরকারে মেল করতেই পারো। এবার তাহলে আমরা ইভলিউশন সিস্টেমে আসব। তাহলে ইভলিউশন সিস্টেম কেন পড়ছি? আর্ট অফ টিচিংয়ের 9 নম্বর পয়েন্ট। 9 নম্বর পয়েন্টে কী লেখা আছে সিলেবাসটায় গিয়ে দেখো, ইভলিউশন অ্যান্ড অ্যাসেসমেন্ট ফর লার্নিং। তাহলে এই কোশ্চেনটা আমাদের জানতে হবে। ইভলিউশন যেহেতু সিলেবাসে রয়েছে, বিএডে নিশ্চয়ই করেছো। এইটা আমার হ্যান্ড রিটেন নোট এবং এখানে জিসটা বলা আছে, একদম বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। কি ইভলিউশন কি, অ্যাসেসমেন্ট কি, মেজারমেন্ট কি, সমস্ত কিছু। ঠিক আছে, তাহলে এই ইভলিউশন বা মূল্যায়ন সম্পর্কে আমরা প্রত্যেকেই কম বেশি অবগত, কিন্তু এইখানে অ্যাজ এ টিচার হিসাবে, আপনি একজন শিক্ষক হিসাবে আপনি ছাত্রের মূল্যায়ন করবেন, সেই দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু মূল্যায়নকে এখানে দেখা হবে বেসিক্যালি। কারণ আপনি টিচার হতে যাচ্ছেন, তাহলে মূল্যায়ন তো অনেক কিছুর হয়, আপনি ছাত্রের মূল্যায়ন করবেন, তাহলে সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা দেখব। তাহলে ইভলিউশন বা মূল্যায়নটা কি না? ইভলিউশন ইজ এ সিস্টেমেটিক প্রসেস অফ কালেক্টিং, অ্যানালাইজিং অ্যান্ড interpreting information to determine the extent to which instructional objectives are being achieved. তো এই কথাটার মানেটা কি দাঁড়ালো বাংলায়? যে মূল্যায়ন হলো মানে এমন একটা প্রক্রিয়া যার নির্দিষ্ট উদ্দেশ্য থাকবে এবং নির্দেশনা থাকবে, এবং আলটিমেটলি সেটার আউটকাম কি হচ্ছে সেটা আমরা মেজার করতে পারবো। অর্থাৎ আপনি যখন কোনো ক্লাসে পড়াবেন, ধরুন আমি পড়াচ্ছি, আজকে কি পড়াচ্ছি না, ইভলিউশন পড়াচ্ছি, তাহলে ইভলিউশন পড়লে আমার ছাত্র অর্থাৎ আপনারা কি শিখতে পারবেন? ইভলিউশন কি, অ্যাসেসমেন্ট কি, এবং ইভলিউশন এবং অ্যাসেসমেন্ট এবং মেজারমেন্টের মধ্যে পার্থক্য কি, এইগুলো হচ্ছে আমার অবজেক্টিভ, তাই তো? এইগুলো আমি শেখাবো আজকের ক্লাসে। তাহলে যখন একজন টিচার একজন ছাত্রকে শেখাবে, তার কোনো অবজেক্টিভ থাকবে, সে ইনস্ট্রাকশন দিচ্ছে এবং ইনস্ট্রাকশনাল অবজেক্টিভ একটা ঠিক করছে যে এই ক্লাসের পর এই বিষয়গুলো শিখবে, এবং সেটা শিখছে কি না আলটিমেটলি সেটা আমি মূল্যায়ন করব। আপনাদের প্রশ্ন করলাম, তাহলে সেই আউটপুটটা যদি বেরিয়ে আসে যে আপনারা পারছেন, হ্যাঁ বুঝতে পারছেন ইভলিউশন কি, অ্যাসেসমেন্ট কি এবং মেজারমেন্ট কি, এই তিনটে বুঝে গেছেন, বলতে পারছেন, তাহলে এই লার্নিংটা মানে আমার হলো, সাকসেস হলো, এবং এই যে ইভলিউশনটা আমি আপনাদের করে সেটা বুঝতে পারলাম যে আমি যে ইনস্ট্রাকশনাল অবজেক্টিভ সেট করেছিলাম সেইটা আলটিমেটলি সাকসেস হলো কি হলো না, বা আমার ছাত্রছাত্রীরা বুঝতে পারলো কি পারলো না। সেই জন্যই কিন্তু এই ইভলিউশন সিস্টেম, একদম খুব বেসিক কথা। কিন্তু যেখান থেকে কোশ্চেন আসবে সেইটা হচ্ছে এই ইভলিউশনের কিন্তু টোটাল 3টে ভাগ।
তিনটে স্টেপে ইভ্যালুয়েশন করা যায়। প্রথম কি না, মেজারমেন্ট। এইবার মেজারমেন্ট কি? মেজারমেন্টের বাংলা করলে দাঁড়ায় পরিমাপ। পরিমাপ করা, ধরুন কোনো ভূমি পরিমাপ অনেক সময় করা হয়, তো এখানে কিন্তু ভূমি পরিমাপ করছি না, আমরা স্টুডেন্টকে কেন্দ্র করে বা ছাত্রছাত্রীকে কেন্দ্র করে কিছু পরিমাপ করছি। এবার মেজারমেন্টের মূল বৈশিষ্ট্যটা কি? এইটা কিন্তু কোয়ান্টিটিভ হবে। মেজারমেন্টটা সবসময় কোয়ান্টিটিভ, সাংখ্যিক, যেখানে সংখ্যা থাকবে। এত মিটার, এত লিটার, এই যেগুলো সংখ্যা, ধরো 10 লিটার, 5 মিটার, এগুলো কিন্তু মেজারমেন্ট করা হচ্ছে স্কেল দিয়ে, কোনো নির্দিষ্ট স্কেল দিয়ে। ঠিক আছে? তাহলে কোনো সাংখ্যিক বিষয় থাকলে সেটা কিন্তু মেজারমেন্টের আওতায় পড়বে। খুব ভালো করে বুঝুন। ঠিক আছে? তাহলে উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন যে একজন ছাত্র ধরুন বাংলায় 67 পেয়েছে, ইংলিশে 70 পেয়েছে, তাহলে কি এইটা কিন্তু আমরা সংখ্যায় ডিফাইন করছি, সংখ্যা দ্বারা প্রকাশ করছি। তাহলে যেখানেই সংখ্যা থাকবে সেখানেই কিন্তু মেজারমেন্ট হবে। খুব ভালো করে বুঝে নিন। এই কনসেপ্ট থেকে কিন্তু পরবর্তীতে কোশ্চেন আসতেই পারে যে কোনো একজন ছাত্র বাংলায় এত পেয়েছে, এত ইংলিশে এত পেয়েছে, তাহলে এটা কি ধরনের মূল্যায়ন হলো? অ্যাসেসমেন্ট, মেজারমেন্ট, ইভ্যালুয়েশন, বোথ, অল অফ দ্য অ্যাবভ, এরকম আসতে পারে। যখনই সংখ্যা থাকবে তখনই কিন্তু সতর্ক হয়ে যাবেন, এটা কিন্তু মেজারমেন্ট হবে। বোঝা গেল মেজারমেন্ট কি? এইবার আসি অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্টটা কিন্তু এটা সেকেন্ড স্টেপ, দ্বিতীয় ধাপ। সব থেকে ছোট কি? মেজারমেন্ট ইভ্যালুয়েশনের মধ্যে। দ্বিতীয় ধাপ, মেজারমেন্টের থেকে একটু বড় হচ্ছে অ্যাসেসমেন্ট। ঠিক আছে? এটার একটা এক্সাম্পল দিই। এ স্টুডেন্ট স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস, উই ক্যান ইন্টারপ্রেট, অ্যানালাইসিস অ্যান্ড মেকিং অর্ডার। এই যে তিনটে দেওয়া আছে নিচের ওয়ার্ড, এইগুলো কিন্তু কিওয়ার্ড। যেখানেই এই কিওয়ার্ডগুলো দেখতে পাবেন, অর্ডার, মেকিং অর্ডার, অর্থাৎ এইখানে কিন্তু সংখ্যা শুধু হচ্ছে না, আমরা র্যাঙ্কিং করতে পারছি, সেটাই কিন্তু অ্যাসেসমেন্ট। ধরুন কেউ ফার্স্ট হয়েছে, তাহলে সেইটা কিন্তু ক্লাসের মধ্যে সাপেক্ষে, ধরো পুরো ক্লাসের সাপেক্ষে আপনি ফার্স্ট হয়েছেন, তাহলে আমরা র্যাঙ্কিং করছি, অর্ডারে সাজাচ্ছি, তো তাহলে সেটা কিন্তু অ্যাসেসমেন্ট হয়ে যাবে। এইখানে ভালো করে দেখুন, মেজারমেন্টে কিন্তু কোনো সাপেক্ষে নয়, ও নিজের সঙ্গেই নিজে, যে বাংলা 100-র মধ্যে এত পেয়েছে, কিন্তু এইখানে অ্যাসেসমেন্টে কি হয়ে যাচ্ছে, এইটা কিন্তু আমরা র্যাঙ্কিং করছি। এবং এই কিওয়ার্ড যদি দেখেন তাহলেই মনে করবেন এটা অ্যাসেসমেন্ট। ঠিক আছে? আশা করি বোঝাতে পারলাম। যেমন ধরুন আমি আপনাকে ভালোবাসি, এইটা কিন্তু কোনো স্কেল দিয়ে মাপা সম্ভব নয়। সে একজন খুব ভালো ছাত্র, ভালোটা কিন্তু সাপেক্ষে হওয়া সম্ভব, কিন্তু কোনো নির্দিষ্ট স্কেলে মাপা সম্ভব নয়। আশা করি বোঝাতে পারলাম যে মেজারমেন্ট এবং অ্যাসেসমেন্ট, এই ক্লাসের মধ্যে সব থেকে ভালো ছাত্র, সেই জন্য সে ফার্স্ট হয়েছে, এটা কিন্তু কারো সাপেক্ষে করছি, সেই জন্য কিন্তু অ্যাসেসমেন্ট হচ্ছে। এইবার আসা যাক ইভ্যালুয়েশন। এই ইভ্যালুয়েশন সব থেকে বড়, এই দুটোও কিন্তু ইভ্যালুয়েশন, কিন্তু ইভ্যালুয়েশনের একটা পার্ট। ধরুন কিরকম উদাহরণটা, আপনার সিলেবাস এবং কারিকুলাম, এই দুটো বিষয় নিশ্চয়ই জানেন। কোনো নির্দিষ্ট বইয়ে কি পড়ানো হবে পাঠ্যসূচি ক্লাসে, সেটা হচ্ছে সিলেবাস দেওয়া থাকে। আপনার পরীক্ষারও যেমন সিলেবাস আছে, তাহলে আপনি যখন পড়েছেন কোনো ক্লাসে তখন সিলেবাস আছে। কিন্তু কারিকুলামটা কি? কারিকুলামটা হচ্ছে সমগ্র প্রতিষ্ঠানটা, শিক্ষা প্রতিষ্ঠানটা কিভাবে চলবে সেইটা হচ্ছে কারিকুলাম। এবং ওই কারিকুলামের মধ্যেও কিন্তু সিলেবাস রয়েছে, এবং সিলেবাস যেরকম কারিকুলামের মধ্যে রয়েছে, কিভাবে প্রার্থনা হবে সেইটাও কারিকুলামের মধ্যে, এবং কো কারিকুলাম অ্যাক্টিভিটি সম্পর্কে আপনারা জেনেছেন, খেলাধুলা, এসব। তাহলে কারিকুলামকে আমরা ইভ্যালুয়েশনের সঙ্গে তুলনা করতে পারি, এবং সিলেবাসকে ওই মেজারমেন্ট অ্যাসেসমেন্টের সঙ্গে তুলনা করতে পারি। এই ইভ্যালুয়েশন কিন্তু
সব থেকে বড় ডোমেন। বোঝা গেল? যাই করি এই দুটো, এই দুটো ইভলিউশন, কিন্তু এগুলো ইভলিউশনের একটা পার্ট, ছোট ছোট অংশ। সেই জন্য এই ডায়াগ্রামটা দেওয়া আছে, একটু পরে বোঝাচ্ছি। তাহলে ইভলিউশন কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস, নিরন্তর একটা প্রক্রিয়া। ইভলিউশন আপনার পড়াতে পড়াতেও আমি ইভলিউশন করতে পারি, সেটাও একটা ইভলিউশন। যে এ ঠিকঠাক মনোযোগ দিচ্ছে না, তাহলে ওই সময় কিন্তু ওই এর পরে পড়াবো টাইপ অফ ইভলিউশন কি, ফর্মেটিভ, সামেটিভ ইভলিউশন, ডায়াগনস্টিক ইভলিউশন, এগুলো সব আসবে। তো এই যে ইভলিউশনটা, এইটা কিন্তু একটা নিরন্তর প্রক্রিয়া এবং টিচিং লার্নিংয়ের সঙ্গেই চলতে থাকে। ঠিক আছে? কিন্তু সব সময় কিন্তু আবার মেজারমেন্ট হবে না। মেজারমেন্ট পরীক্ষা নিলে, মার্ক দিলে তবে মেজারমেন্ট হবে। অ্যাসেসমেন্টও সব সময় হবে না, কিন্তু ইভলিউশনটা কিন্তু সব সময় হবে। আশা করি বোঝাতে পারছি যে ইভলিউশনটা কিন্তু নিরন্তর প্রক্রিয়া। আপনি চোখে চোখে, মুখে মুখে, পরীক্ষা নিয়ে সবভাবেই ইভলিউশন করতে পারেন, এবং এটা কিন্তু একদম কম্প্রিহেনসিভ ওয়েতে চলবে, মানে একদম নিরবিচ্ছিন্নভাবে চলবে। এবং এইটা কিন্তু সবসময় মনে রাখতে হবে লার্নার সেন্ট্রিক হবে। ঠিক আছে? টিচিং সেন্ট্রিক কিন্তু হবে না। এখন জানেন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানই সমস্ত কিছু লার্নার সেন্ট্রিক, মানে শিক্ষকরা সবসময় শিক্ষার্থীদের কিভাবে সহযোগিতা করতে পারে এটাই উদ্দেশ্য। আপনার লেকচার দেওয়াটা উদ্দেশ্য নয়, কিন্তু তাদেরকে সহযোগিতা করা। এই ডায়াগ্রামটা একবার বুঝিয়ে দিই, তাহলে আর একবার আমাদের রিভাইজ হয়ে যাবে। প্রথমে হচ্ছে ইভলিউশন, সব থেকে বড় ডোমেন, এটার মধ্যে সব চলে আসবে। আর সব থেকে ছোট ডোমেন হচ্ছে মেজারমেন্ট, পরিমাপ করা, যেটাই হচ্ছে সংখ্যা। সংখ্যাটা সবসময় মাথায় রাখবে। মেজারমেন্ট আসলেই সংখ্যা আসবে, অ্যাসেসমেন্ট আসলেই অর্ডার, র্যাঙ্কিং এসব আসবে। তাহলে মানে মেজারমেন্টের থেকে একটু বড়, ইভলিউশনের থেকে একটু ছোট হচ্ছে অ্যাসেসমেন্ট। ঠিক আছে? আর ইভলিউশন হচ্ছে একটা সামগ্রিক প্রক্রিয়া, যেটা সবসময় নিরন্তরভাবে চলতে থাকে। আশা করি এই কনসেপ্টের উপর বেস করে মেজারমেন্ট কি, ইভলিউশন কি, অ্যাসেসমেন্ট কি, এগুলো নিয়ে যদি কোনো কোশ্চেন আসে, নিঃসন্দেহে আপনারা অ্যান্সার করতে পারবেন, এই আইডিয়াটা যদি ক্লিয়ার থাকে। এরপরে টাইপ অফ ইভলিউশন আছে, সেগুলো পড়তে হবে। ফর্মেটিভ ইভলিউশন কখন হয়, কিভাবে হয়, সামেটিভ ইভলিউশন কাকে বলে, সেটা কখন নেওয়া হয়, ডায়াগনস্টিক ইভলিউশন কেন, কিসের জন্য, এক ডায়াগনস্টিক ইভলিউশনের প্রয়োজনীয়তা কি, এই সমস্ত বিষয় নেক্সট অবশ্যই ক্লাস আমরা করব যদি ঠিকঠাক রেসপন্স পাই। ঠিক আছে? সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতেই পারো। থ্যাংক ইউ অল অফ ইউ। এবং এইটা আমার টেলিগ্রাম চ্যানেল, চাইলে যুক্ত হতে পারেন। আশা করি আজকে মেজারমেন্ট, অ্যাসেসমেন্ট এবং ইভলিউশনটা ক্লিয়ার হলো, বেসিক আইডিয়াটা। চলো।